আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা দেওয়া আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো এক্স আর ওয়াই দুইটা চিত্র দেওয়া আছে। এক্স চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা মূল রোমের একটা চিত্র। মূল বলতে উদ্ভিদের মাটির নিচে যে শিকড়ের অংশটা থাকতেছে, এই যে এতটুকু মাটির নিচে অবস্থান করতেছে, তাই না? আর উপরে আমাদের শাখা প্রশাখা ফুল ফল এগুলো থাকতেছে। এখন এই যে মূলগুলা বা শিকড়গুলা, এগুলার একটাকে নিয়ে যদি আমি প্রস্থচ্ছেদ বরাবর কাটি তখন এরকম একটা গোল স্ট্রাকচার দেখা যাবে না? গোল স্ট্রাকচার, তার আশেপাশে হচ্ছে তোমার এরকম মূল রোমগুলো অবস্থান করে। ওই গোল অংশটা অল্প একটু এখানে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে মূল রোমের একটা চিত্র, যেখানে মাটির কণার ফাঁকে ফাঁকে কি জমা থাকে? কৈশিক পানি কণা জমা থাকে। এই পানিগুলা সে গ্রহণ করতেছে। দেখো অ্যারো চিহ্নগুলা কোন দিকে? এই দিকে, তার মানে ভেতরের দিকে তোমার পানিগুলা প্রবেশ করতেছে। এরকম জায়গাটা বুঝাইলো এই এক্স চিত্রে। তার মানে এটা হচ্ছে আমাদের উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণের যে প্রক্রিয়াটা, ওইটা বুঝাইছে। এরপরে ওয়াই চিত্রটার দিকে তাকাও। এখানে কি দেওয়া আছে? একটা গাছ, যে গাছের কয়েকটা ডালকে ধরে পলিথিন পেঁচায় রাখছে। দেখো, পলিথিন পেঁচায় রাখার এই পরীক্ষণটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের ভিতর দেওয়া আছে, যেখানে কি হচ্ছিল, তুমি পলিথিন পেঁচায় রাখার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু বিন্দু বিন্দু পানি কণা এই পলিথিনের ভেতরের পাশে হচ্ছে জমা হচ্ছিল। এখন এই পানিগুলো আসলো কিভাবে? পলিথিনের ভিতরে। তাও আবার এই পানিগুলো আসতেছে তোমার মেইনলি উদ্ভিদের পাতা থেকে, মানে পাতা যে প্রস্বেদন প্রক্রিয়াটা সম্পন্ন করে, ওইখানে কিছু বিন্দু বিন্দু পানিকণা বাষ্প আকারে মানে বের হয় পত্ররন্ধ্র দিয়ে। ওই বাষ্প আকারে বের হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বাষ্পমোচনও বলতে পারি, বাষ্পমোচন অথবা প্রস্বেদন। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ওয়াই। এক্স আর ওয়াই আমরা বুঝতে পারলাম। এরপরে চলো সামনের দিকে যাই। কি বলছে দেখো তো, ক নাম্বারে জিজ্ঞেস করছে কিউটিকুলার প্রস্বেদন কাকে বলে। এখন এই যে কিউটিকুলার প্রস্বেদন, প্রস্বেদন কি জিনিস? উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার প্রক্রিয়া। এখন বাষ্প আকারে বের করে দিব, এটা তিনটা পদ্ধতিতে তুমি বের করতে পারো। পাতা দিয়েও বের করতে পারো, পাতার উপরে আর নিচে কিছু কিউটিকলের আবরণ থাকে, ওই কিউটিকলের আবরণ দিয়েও বের করতে পারো, অথবা কাণ্ডের যে বাকল, লেন্টিকল যেটাকে আমরা বলি, ওই লেন্টিকল দিয়েও বের করতে পারো। তাহলে এই তিন ধরনের প্রস্বেদন আমাদের আছে, যার ভিতরে এই কিউটিকুলার প্রস্বেদনটা কীরকম? উদ্ভিদের পাতার যে উপরের আবরণটা, ওই আবরণ দিয়ে, এই যে দেখো উদ্ভিদের বহিত্বকে মানে বাইরের দিকে লেয়ারটা থাকে, বহিত্বকে যে কিউটিনের আবরণ থাকে তাকে কিউটিকল বলে। এই কিউটিকলের মাধ্যমে 2 থেকে 5% পানি উদ্ভিদ বের করে দেয়। সবচেয়ে বেশি বের হয় হচ্ছে তোমার পত্ররন্ধ্র দ্বারা। সবচেয়ে বেশি প্রস্বেদন সম্পন্ন হয় কিভাবে? পত্ররন্ধ্র দ্বারা। এরপরে কিউটিকল দ্বারা। কিউটিকল দ্বারা কত? 2 থেকে 5% পানি বের হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কি হইল, উদ্ভিদের বহিত্বকে যে কিউটিনের আবরণ থাকে ওইটা দিয়ে তোমার যে প্রস্বেদনটা সম্পন্ন হয় এটাকে আমরা বলবো হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এরপরে আসো, কোন প্রক্রিয়ায় বাগানের ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে? ফুলের সুবাস ছড়াবে। এখন ফুলটা মনে করো ব্লুম করলো, এই ফুলে তোমার ঘ্রাণ অনেক বেশি, মানে ফুলের কাছে যখন তুমি আসবা তখন তুমি অনেক বেশি ঘ্রাণ পাবা, দূরে থেকেও তুমি এই ঘ্রাণটা পাচ্ছ। তাহলে এখানে ওই ফুলের যে ঘনত্বটা মানে ঘ্রাণের ঘনত্বটা এটা অনেক বেশি, আর বাকি দিকে তোমার ঘ্রাণটা ছড়ায় গেছে। এই যে স্বতঃস্ফূর্তভাবে ঘ্রাণটা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ায় যে কোনো পদার্থের অণুগুলো, গ্যাস আর তরলের ক্ষেত্রে আমরা মেইনলি দেখি, কঠিনের ক্ষেত্রেও হয়, মানে কঠিন তরল আর গ্যাসীয় পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়ায় যাবে। এখন এই ঘনত্বটা তোমাকে মনে রাখা লাগবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। ধরো আমি এই জায়গায় একটা রুম স্প্রে করলাম, দেখো এইখানে ঘনত্বটা কিন্তু বেশি, এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। ওইদিকে আমার ক্যামেরার পিছিয়ে যে লোকটা আছে সেও হচ্ছে কিছুক্ষণ পরে এই ঘ্রাণটা পাবে। এখন এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব থেকে গ্যাসের অণুগুলা, আমি কি ওদেরকে জোর করলাম যে ওইদিকে ছড়ায় পড়ো, তাড়াতাড়ি যাও? এখানে ওই অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তেছে। এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ব্যাপন। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় বাগানের ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়তেছে। ওই যে সুগন্ধটা, প্রথমে ফুল যেটা, ফুলে খুবই বেশি সুগন্ধ থাকতেছে, এবং এখান থেকে সুগন্ধ ঘনত্বটা বেশি, বেশি ঘনত্ব থেকে চারিদিকে তোমার চলে যাবে ওই দিকগুলোয় কি আছে? কম ঘনত্ব। তাহলে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সুগন্ধটা ছড়িয়ে পড়তেছে।
এখানে মেইনলি যে অণুগুলা থাকে অণুগুলা স্বতঃস্ফূর্তভাবে ছড়ায়। এই স্বতঃস্ফূর্ত ওয়ার্ডটা যদি উল্লেখ না করো সেক্ষেত্রে এখানে সংখ্যাটা কিন্তু ফুলফিল হবে না। এরপরে কি বলছে দেখো তো, চিত্রে এক্স এর প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে বলছে। এক্স আমাদের কি ছিল? শোষণ প্রক্রিয়া, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। তাহলে এই যে পানি ও খনিজ লবণ শোষণ, এই প্রক্রিয়াটা অবশ্যই তোমাকে চিত্রটা এঁকে দিতে হবে। চিত্র না আঁকলে এই জায়গাটায় মানে স্ট্যান্ডার্ড একটা মার্কস পাওয়া যায় না। আমরা অনেক ক্ষেত্রে কি দেখতে পাই যে টিচাররা তোমার শুধু চিত্র দেখলে বা শুধু বর্ণনা দেখলে মানে এত বেশি স্যাটিসফাই হয় না, যার জন্য আমরা চিত্র আর বর্ণনা দুইটাই একসাথে দিব। এখন দেখো, সাধারণভাবে উদ্ভিদ তার মূল রোমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করে। কৈশিক মানে কি? কৈশিক মানে হচ্ছে খুবই সূক্ষ্ম। কেশ বলতে আমরা কি বুঝি? কেশ বলতে আমরা চুল বুঝি না? চুল বা কেশ, এই যে কেশ থেকে এই ওয়ার্ডটা আসছে কৈশিক, তার মানে সূক্ষ্ম সূক্ষ্ম পানিকণা মাটির মানে মাটিকণার ফাঁকে ফাঁকে জমা থাকতেছে, ওই পানিগুলো শোষণ করবে মূল রোমের মাধ্যমে। এখন আমরা যে চিত্রটা আঁকবো ওইটা হচ্ছে মূল রোমের একটা চিত্র। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। আচ্ছা, এই জায়গায় আমরা একটু চিত্র দিয়ে কথাটা বুঝি। দেখো তো কি হচ্ছে। এটা ধরো একটা মূল রোম, এই মূল রোমের বাইরের দিকে, এই যে মূল রোম হচ্ছে তোমার এই যে অংশগুলা মানে বাইরের দিকে এরকম থাকে না শিকড়ের কিছু অংশ, ওগুলো হচ্ছে মূল রোম। এখন এই যে মূলের চিত্রটা, বাইরের দিকে যে ত্বকটা এটাকে আমরা বলবো এপিডার্ম। ডার্ম বলতে আমরা ত্বক বুঝি, ডার্ম বলতে আমরা বুঝি ত্বক বা চামড়া। তাহলে এপিডার্ম যেটা বাইরের দিকে অবস্থান করতেছে, মাঝখানে যে কোষগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স। এই যে দেখো, এপিডার্ম থেকে শুরু করে এন্ডোডার্ম পর্যন্ত এই মাঝখানের কোষগুলোকে আমরা বলবো কর্টেক্স। আর ভিতরে যে এইখানের যেই ত্বকটা এটাকে আমরা বলবো এন্ডোডার্ম, মানে এন্ডো মানে ভেতরে, ভেতরের ত্বক। তারপরে দেখো এইখানে আমাদের কি আছে? জাইলেম বাহিকা আছে, বোরকার্যতে জাইলেম, বোরকার্যতে জল। তাহলে পানি পরিবহনের কাজ করবে হচ্ছে এই জাইলেমটা। আমাদের এখন কি দেখা লাগবে? পানি এখান থেকে মূলরণটা কিভাবে শোষণ করতেছে এই প্রক্রিয়াটা দেখা লাগবে, কারণ আমাদের উদ্দীপকে যেই কথাটা বলে দেওয়া ছিল যে শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছিল। তাহলে পানি শোষিত হবে, কিভাবে শোষিত হবে? তোমার পাতা দিয়ে যখন বাষ্প আকারে পানি বের হয়ে যাচ্ছিল, তার মানে পানি বের হয়ে যাচ্ছে, এই দিকে তোমার পানির ঘাটতি তৈরি হচ্ছে। কারণ দেখো, তোমার যদি পিপাসা না লাগে তুমি তো মানে এমনি এমনি পানি পান করবা না। তোমার যখন ভেতরে পিপাসা লাগতেছে, মানে অনুভূত হচ্ছে যে আমার পানির দরকার, তখন তো তুমি পানি পান করতেছো, তাই না? এরকমই উদ্ভিদের ক্ষেত্রে পাতা দিয়ে যখন প্রস্বেদন প্রক্রিয়া পানি বের হয়ে যাচ্ছে, তখন উদ্ভিদ কি করবে? পাশের যে কোষগুলা ওখানে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হবে, তখন একটা কোষ কি করবে? তার পাশের কোষ থেকে পানিকে টান দিবে, মানে তার কাছে কিছু পরিমাণ পানি থাকলে ওইটা টেনে নিয়ে যাবে। এরকম দ্বিতীয় কোষটা তৃতীয় কোষ তার পাশের কোষ থেকে পানি টানবে, তারপরের কোষটা তার পরের কোষ থেকে পানি টানবে। এভাবে একজন মানে তার পরের কোষটা পরের কোষ, এভাবে একজন একজন করে পানি টানতে থাকবে। পানি যখন এভাবে টান পড়তেছে তখন একদম শেষে এই দিকে এসে মানে মাটির নিচের এই কোষগুলোতে এসে কি হয়? একটা চোষক শক্তি অনুভব হয় বা একটা টান অনুভব হয়, চোষক শক্তি বা টান অনুভব হচ্ছে। তখন কি করে? এই মাটির নিচে যে পানিকণাগুলো আছে ওগুলা শুষে নিয়ে নিতে পারে। এখন এই জায়গাটায় অভিস্রবণ সম্পন্ন হয়, অভিস্রবণ আর ব্যাপন প্রক্রিয়ায়। তুমি দেখো, এই দিক থেকে পানি বের হয়ে যাচ্ছে, এই দিক থেকে বলতে পাতা দিয়ে উপরের থেকে এদিক থেকে পানি বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে তোমার কি হইল? পানির ঘনত্বটা এইদিকে টেনে যেহেতু নিয়ে নিচ্ছে বের করার জন্য, তাহলে এইদিকে পানির ঘনত্ব বেশি। আর এই দিকের কোষগুলা কি একদম পানি শূন্য হয়ে গেছে না? কারণ এখান থেকে টেনে টেনে এইদিকে নিয়ে যাচ্ছে, পানিগুলো সব টান কোন দিকে পড়তেছে? এই দিকে টান পড়তেছে, কারণ প্রস্বেদন টানের ফলে সবগুলা পানি ওই দিকে চলে যাচ্ছে। তাহলে এই দিকের কোষগুলাতে কি পানি কম, আর এদিকে যেহেতু টেনে নিচ্ছে এই কোষগুলাতে পানি কিছুটা বেশি আছে। এখন দেখো পানি কোথায় যাবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। এটাকে আমরা কি বলতেছি? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যখন যায় এটাকে আমরা কি বলি? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এই দিকের কোষগুলাতে পানির ঘনত্ব কম আর ওইদিকে পানির ঘনত্ব বেশি, কম ঘনত্ব থেকে বেশির দিকে যাবে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রস্বেদন। এরপরে কি হয়? এই চোষক টানটা অনুভূত হচ্ছে কি জন্য বলো তো? অনুভূত হচ্ছে ওইখানে যে প্রস্বেদনের ফলে পানি বের হয়ে যাচ্ছে এই জন্য। যদি পানি না বের হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু কখনোই এই টানটা সৃষ্টি হইতো না। তাহলে এইখানে এই কথাবার্তাগুলো দেখো তো কি বলছে?
একইভাবে ওই যে দ্বিতীয় কোষটিতে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, পাশের কোষ থেকে পাশের কোষে, এরপরে নিচের দিকের কোষে পানি টেনে নিতে থাকে। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরোম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চোষক শক্তির উৎপন্ন হয়। এই কথাবার্তাগুলো আমি বলছি, আমরা আরেকটু নিচের দিকে যাই। কি বলছে দেখো তো, অভিস্রবণ পদ্ধতি। যে অভিস্রবণ মাত্র আমরা দেখলাম যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক পদার্থের চলাচল, এই প্রক্রিয়াটাকেই তো আমরা অভিস্রবণ বলি। ব্যাপনের উল্টা কিন্তু কনসেপ্টটা। ব্যাপনের ক্ষেত্রে কি হয়েছিল, আমি রুম স্প্রেটা যখন করলাম তখন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বতে গেছিল, আর অভিস্রবণের ক্ষেত্রে উল্টা হবে, কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে যাবে। সেক্ষেত্রে অভিস্রবণটা আমাদের সম্পন্ন হয়েছে। একইভাবে পানি অন্তঃত্বক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়। পানি একবার পরিবহন কলাগুচ্ছে পৌঁছালে, ঠিক আছে চলো এবার আমরা পরিবহন কলাগুচ্ছ, এই যে পানিগুলো সে গ্রহণ করতেছে, এই দেখো এইখান থেকে এই কোষটাতে, এই কোষে, এই কোষ থেকে এই কোষে, ওই যে টান পড়তেছে কারণ পাশাপাশি কোষে তখন পানিগুলো চলতেছে। এভাবে যখন পানির অণুগুলো চলতে চলতে জাইলেমের ভিতর চলে আসবে, দেখো জাইলেমে যখন প্রবেশ করতেছে, জাইলেম হচ্ছে আমাদের পরিবহন টিস্যু, যেটা বর্গীয় জতে জাইলেম, বর্গীয় জতে জল পরিবহন করে। এখন জাইলেমের ভিতর যদি একবার চলে আসে তাহলে আমাদের কাজ শেষ। এখানে পানিটা কি হবে, তোমার পাশাপাশি পরিবহন হইতে পারে, উপর নিচ পরিবহন হইতে পারে, মানে যেই কোষে পানির প্রয়োজন সেই কোষে পানি পাঠিয়ে দিবে। তাহলে এই যে প্রথমে তোমার টানটা সৃষ্টি হইলো প্রস্বেদনের ফলে, উপরে পাতায় টান পড়তেছিল, এজন্য নিচে থেকে টান সৃষ্টির ফলে পানিগুলা প্রবেশ করে করে একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষে, পাশাপাশি কোষের মাধ্যমে তারপরে জাইলেমে চলে আসলো। এখানে পানি পরিবহন আমাদের শেষ। এখন এই যে আমাদের শুধু তো পানি পরিবহন করলে হবে না, আমাদের কি করা লাগবে, খনিজ লবণও পরিবহন করা লাগবে। পানি পরিবহনের অভিস্রবণের অংশটুকু তো আমরা বুঝলাম, এখানে ব্যাপনও কিন্তু কাজ করে। ব্যাপন কিভাবে কাজ করতেছে দেখো, মাটির নিচে তোমার পানির ঘনত্ব বেশি, তাই না, আর এদিকে পানির ঘাটতি, কারণ কি পাতা দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যখন আসবে পানিগুলো, তখন এই জায়গায় ব্যাপন সম্পন্ন হবে। পানির সাথে মিক্স হয়ে কিছু পরিমাণ খনিজ লবণ চলে আসে, মানে খনিজ লবণের অর্ধেক শোষণ আমরা এখানেই দেখতে পাই। কিন্তু আরও একটা পদ্ধতি আছে খনিজ লবণ শোষণের, যেটা আমরা দুইটা ভাবে দেখতে পাই, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ হচ্ছে যেখানে তোমার বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। বিপাকীয় শক্তি বলতে অভ্যন্তরীণ কিছু শক্তি, মানে উদ্ভিদের দেহের অভ্যন্তরীণ কিছু শক্তি খরচ হবে এই জায়গায়, তখন আমরা দেখতে পাই হচ্ছে সক্রিয় শোষণ সম্পন্ন হয়। আর নিষ্ক্রিয় শোষণ যেখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, যেমন ইমবাইবেশন আর ব্যাপন। ইমবাইবেশন হচ্ছে পানি প্রিয় পদার্থে পানি শুষে নেওয়ার প্রক্রিয়া, তখন ওখানে কি হয়, পানির সাথে তোমার খনিজ লবণও শোষিত হয়ে যাচ্ছে। এবং ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া কখনো কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করি না, ওই অণুগুলা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় শোষণের। তাহলে খনিজ লবণ শোষিত হইলো দুইটা ভাবে, সক্রিয় আর নিষ্ক্রিয়। আর পানি শোষণের ক্ষেত্রে তো আমরা ওই চিত্রটাতে বুঝলাম। এরপরে চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাই। কি বলছে দেখো তো, ঘ নাম্বার প্রশ্নে বলছে চিত্র এক্স এর প্রক্রিয়াটি ব্যাখ্যাপূর্বক পরিবেশের জন্য এর গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, এক্স প্রক্রিয়াটা ছিল ওয়াই প্রক্রিয়াটা ছিল আমাদের প্রস্বেদন। এখন প্রস্বেদনের গুরুত্ব বর্ণনা করা লাগবে। প্রস্বেদন প্রক্রিয়াটা ব্যাখ্যা করে পরিবেশের জন্য এর গুরুত্ব, ঠিক আছে। প্রস্বেদন প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। কিভাবে বের করে দিবে, বাষ্প আকারে বের করে দিবে। এখন অতিরিক্ত পানি যখন বের করে দিচ্ছে, তখন উদ্ভিদ তার অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হচ্ছে। তুমি দেখো, তুমি যদি মূত্র ত্যাগ করতে না পারো, সেক্ষেত্রে তোমার মূত্রথলিতে মূত্রগুলো এসে জমা হইতে থাকবে, তোমার ভেতরে একটা অতিরিক্ত চাপ অনুভূত হবে। যখন তুমি মূত্রত্যাগ করে ফেলতেছো তখন একটা আলাদা প্রশান্তি অনুভব হচ্ছে। এরকমই উদ্ভিদ যদি অতিরিক্ত পানি ধরে রাখে, সেক্ষেত্রে এটা ওর দেহে একটা চাপ তৈরি করবে। মনে করো মাটির নিচ থেকে সে এতটুকু, মানে আমরা মনে করলাম যতটুকু পানি গ্রহণ করলো এটাকে আমরা 100 ধরলাম, এর ভিতরে সে ব্যবহার করে কতটুকু জানো, মাত্র 1% ব্যবহার করে, বাকি 99% তার কাজে লাগে না, সেগুলো বের করে দিবে। কিভাবে বের করতেছে, পাতা দিয়ে বের করতে পারে, কিউটিকল দিয়ে বের করতে পারে, লেন্টিকল দিয়েও বের করতে পারে। লেন্টিকল দিয়ে মাত্র 1% প্রস্বেদন ঘটে, আর পত্ররন্ধ্র দিয়ে তোমার 90 থেকে 92% প্রস্বেদন ঘটতেছে। তাহলে এই যে প্রস্বেদনটা ঘটলো, পাতা দিয়ে অতিরিক্ত পানি যখন সে বের করে দিচ্ছে, এইটার কারণেই কিন্তু মূলরোম দিয়ে পানি শোষণ করার উদ্দীপনাটা বাড়তেছে। মানে পাতা দিয়ে যখন বের হয়ে যাচ্ছে তখন এই দিক থেকে টান তৈরি হচ্ছে, কারণ আমরা একটু আগে তো পড়ছি যে প্রস্বেদন টানটা যখন বাড়বে তখন কি হবে, এক কোষ থেকে আরেক কোষে তোমার পানিগুলোকে টেনে টেনে বাষ্প আকারে বের করে দিতে থাকবে। তখন
এই কোষ থেকে কোষে যখন পানিটা, কোষ থেকে কোষান্তরে পানি যখন এগিয়ে যাচ্ছিল পাতার কোষের দিকে, তখন মেসোফিল কোষের দিকে সব পানি চলে যাওয়ার পরে এইখানের কোষগুলোতে তোমার হচ্ছে পানির ঘনত্ব কমে গেছিল। তখন মূলরম কি করছে, পানি যে শোষণ করতে হবে আবার ওইটার একটা মানে তাড়না অনুভব করছে যে হ্যাঁ আমাকে মাটির নিচ থেকে এখন পানিটা অ্যাবজর্ব করতে হবে। তাহলে প্রস্বেদন যদি না ঘটতো উদ্ভিদ কখনো মাটির নিচ থেকে পানি শোষণ করতে পারতো না। সে বুঝতো না যে তার এখন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য পানি শোষণ করতে হবে। এরপরে আবার প্রস্বেদন প্রক্রিয়ায় এই যে পানি আদান প্রদান হচ্ছে, এটার কারণে কিন্তু ওই পাতার কোষগুলোতে তোমার তাপীয় ভারসাম্য বজায় থাকে। কি জন্য? কারণ আমরা জানি যে পানি আমাদের তাপীয় ভারসাম্যটা বজায় রাখে। সেক্ষেত্রে ওই পাতার কোষগুলোতেও তোমার তাপের যে ব্যালেন্সটা এটা বজায় থাকবে। এরপরে এই যে দেখো এখানে বলছে যে তাপ শক্তি হ্রাস পেতে থাকে, পাতার কোষগুলো তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। এখন প্রস্বেদনের ফলে মূলরম কর্তৃক শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। ভাবতে পারো প্রস্বেদন তো বের করে দেওয়ার প্রক্রিয়া, এখানে আবার শোষণ কিভাবে হচ্ছে? ওই যে বের হয়ে যাচ্ছে বিধায়িত তোমার টেনে নেওয়ার চাহিদাটা তৈরি হচ্ছে, এই কথাগুলাই বলছে। এখন যদি ধরো মাটির নিচে পানি না থাকে, কিন্তু প্রস্বেদন প্রক্রিয়া কিন্তু সবসময়ই চলতে থাকে, প্রস্বেদন চলতেই আছে, মানে উপর দিয়ে পাতা দিয়ে পানি বের করে দিচ্ছে। মাটির নিচে এখন তোমার পানি নেই, তুমি এখন কি করবা? মাটির নিচ থেকে যদি তুমি পানি নিতে না পারো কিন্তু উপর থেকে পানি বের করে দিচ্ছ, সেক্ষেত্রে উদ্ভিদ কিন্তু অনেক সময় মৃত্যুর দিকে ঢলে যেতে পারে। এটা আমরা দেখি। এমন সময় আমরা শীতকালে কি দেখতে পাই? উদ্ভিদ তার গাছের সবগুলা পাতা ঝরায় দেয়। পাতা ঝরায় দিলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা হইতে পারে না, পত্ররন্ধ্রীয় আর কিউটিকুলার প্রস্বেদন ওই জায়গায় বন্ধ হয়ে যায়। লেন্টিকল দিয়ে মাত্র 1% পানি বের হয়। তাহলে ওই 1%-এ মানে 1% পানি বের হলে উদ্ভিদের এত আহামরি কোনো ক্ষতি হয় না, যার জন্য আমরা শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যাইতে দেখি। কি জন্য? কারণ মাটির নিচে তখন পানির অভাব দেখা দেয়। এরপরে দেখো প্রস্বেদন যদি সম্পন্ন না হয় সেক্ষেত্রে পানিও শুষে নিতে পারবে না, এবং পানি যদি না থাকে সেক্ষেত্রে বিপাকীয় কার্যক্রম স্লথ হয়ে যাবে। স্লথ বলতে আমরা বুঝি স্লো হয়ে যাবে, স্লো হয়ে যায় বিপাকীয় কার্যাবলী। প্রস্বেদনের ফলে পাতার মেসোফিল টিস্যুতে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, যা পানি শোষণে সাহায্য করে। তারপরে এই যে দেখো উপকারী দিকগুলো আমরা বললাম, আর অপকারী দিক কি? যদি প্রস্বেদন বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে তোমার উদ্ভিদটা মরেও যেতে পারে, কারণ অতিরিক্ত পানি যদি বের হয়ে যায় তাহলে পানি ঘাটতি দেখা দিয়ে মাঝে মাঝে উদ্ভিদের মৃত্যু ঘটতে দেখি আমরা। তাহলে প্রস্বেদনের উপকারী দিকও আমরা দেখলাম, অপকারী দিকও দেখলাম, যার জন্য বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে নেসেসারি ইভিল বলছে। নেসেসারি মানে কি বলতো? নেসেসারি মানে হচ্ছে তোমার প্রয়োজনীয়, আর ইভিল মানে কি? শয়তান বা অমঙ্গল। তাহলে একই সাথে আমরা ওকে প্রয়োজনীয় বললাম, অপ্রয়োজনীয় বললাম। এটার কারণ কি? ওর প্রয়োজনীয় দিকও আছে, অপ্রয়োজনীয় দিকও আছে। তাহলে এই যে প্রস্বেদন প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা এত আলোচনা করলাম। প্রস্বেদন না ঘটলে শোষণ কখনোই সম্পন্ন হইতো না, এটাই হচ্ছে মেইন মানে গুরুত্বপূর্ণ যে কথাটা। তাহলে আমাদেরকে প্রশ্নে কি জানতে চাইছে? যে প্রস্বেদন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে, মানে ওই প্রক্রিয়াটা শনাক্ত করে, ওয়াইয়ের যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছিল এটা প্রস্বেদন, এতটুকু আমরা শনাক্ত করে এটার ব্যাখ্যা করছিলাম যে উদ্ভিদের জীবনে এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কথাবার্তাগুলাই যেগুলো আমি মুখে বললাম এগুলাই হচ্ছে আমাদের এখানে পিডিএফের ভিতর লেখা আছে। তাহলে যতটুকু মাথায় ঢুকবে অতটুকু পরীক্ষা খাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিলেই হচ্ছে সুন্দর একটা মার্কস সিকিউর হয়ে যাবে। প্রস্বেদনের ক্ষেত্রে এই কথাবার্তাগুলো, এর বাইরে আর কিছু নাই। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।